একটু ভাবুন তো, একটা আস্ত লোহার স্তম্ভের কথা। মানে দিল্লির ওই কাঠফাটা রোদ, মুষলধারে বৃষ্টি আর দূষণের মধ্যে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আছে ১০০-২০০ বছর নয়, টানা ১৬০০ বছর ধরে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এতগুলো শতাব্দী পেরিয়ে যাওয়ার পরও সেই লোহার গায়ে এক ফোঁটাও মরচে ধরেনি। একদম। আধুনিক যুগের মেটালার্জিস্ট বা ধাতু বিজ্ঞানীরাও এটা নিয়ে রীতিমতো হিমশিম খেয়েছেন বহু দশক ধরে। তো আজকের এই গভীর বিশ্লেষণে আমরা প্রাচীন ভারতের এমন এক সাম্রাজ্যের গল্পে ডুব দিতে চলেছি যারা শুধু এই মরচেবিহীন লোহার স্তম্ভই বানায়নি, বরং শিল্প, বিজ্ঞান, সাহিত্য এবং অর্থনীতির এমন এক চূড়ায় পৌঁছেছিল যাকে ঐতিহাসিকরা প্রাচীন ভারতের সুবর্ণ যুগ বলে থাকেন। হ্যাঁ, ঠিক ধরেছেন। আমরা কথা বলছি গুপ্ত সাম্রাজ্য নিয়ে। তবে মূল আলোচনায় ঢোকার আগে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়ে রাখি, বিশেষ করে যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। হ্যাঁ, এটা জানা খুব দরকার। আজকের এই গুপ্ত সাম্রাজ্যের বিষয়টি কিন্তু বিগত বছরের WBCS হিস্ট্রি অপশনাল পরীক্ষার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বারবার আসা প্রশ্ন। মানে ইতিহাস ঘাঁটলে দেখা যায়। আর এই ধরনের গভীর বিশ্লেষণের ক্ষেত্রে সঠিক তথ্যের উৎস থাকাটা খুব জরুরি। ঠিক, সেই জন্যই জানিয়ে রাখি, গ্রিক ইতিহাসে পেরিক্লিসের যুগকে যেমন একটা মাপকাঠি ধরা হয়, ভারতের ইতিহাসে গুপ্তযুগও ঠিক তেমনই। রাজনৈতিক স্থিতিশীলতা আর সাংস্কৃতিক বিস্ফোরণের এমন মেলবন্ধন ইতিহাসে খুব কমই দেখা যায়। আমরা যখন সুবর্ণযুগ শব্দটা শুনি তখন মাথার ভেতর ওই রাজা মহারাজা, সোনার মোহর আর একটা চাকচিক্যময় ছবি ভেসে ওঠে। কিন্তু একটা সুবর্ণযুগ তো আর হঠাৎ করে আকাশ থেকে পড়ে না, তাই না? এর পেছনে একটা শক্ত ভিত থাকা চাই। একদমই তাই। কুষাণ এবং শক রাজাদের পতনের পর উত্তর ভারত রাজনৈতিকভাবে বেশ খণ্ডিত হয়ে পড়েছিল। গুপ্তরা, মানে বিশেষ করে চন্দ্রগুপ্ত বা সমুদ্রগুপ্তের মতো শাসকরা সেই শূন্যস্থানটা পূরণ করেন। মানে তারা শুধু যুদ্ধই জেতেননি, একটা অখণ্ড রাজনীতিক ঐক্য স্থাপন করেছিলেন। ঠিক তাই। যখন একটা বিশাল ভূখণ্ডে ছোট ছোট রাজ্যের মধ্যে ক্রমাগত যুদ্ধ বন্ধ হয়ে যায়, তখন সেখানে একটা দীর্ঘস্থায়ী শান্তি নেমে আসে। এই রাজনৈতিক স্থিতিশীলতাই হল গুপ্তযুগের সুবর্ণযুগের প্রথম এবং প্রধান শর্ত। মেক সেন্স। মানুষ যখন নিজের জীবনের নিরাপত্তা নিয়ে চিন্তিত থাকে না, তখনই সে শিল্প বা বাণিজ্যের দিকে মনোযোগ দিতে পারে। হ্যাঁ, আর অর্থনীতির কথা যদি বলি, গুপ্তদের অর্থনীতির মূল ভিত্তি ছিল কৃষি। কিন্তু আমাদের স্টাডি মেটেরিয়াল থেকে দেখছি শুধু কৃষির ওপর নির্ভর করে এত বড় সাম্রাজ্য চলেনি। এই যুগে নাকি ৬৪ ধরনের আলাদা আলাদা শিল্পের উল্লেখ পাওয়া যায়। মানে বস্ত্রশিল্প, কাষ্ঠশিল্প থেকে শুরু করে লৌহশিল্প। হ্যাঁ, আর এই শিল্পগুলোকে নিয়ন্ত্রণ করত যারা, তাদের বলা হতো শ্রেণী বা গিল্ড। এই গিল্ড ব্যাপারটা আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে। পড়ে মনে হলো এগুলো যেন আজকের দিনের বিশাল বড় কোনো কর্পোরেট মনোপলি বা ট্রেড ইউনিয়নের প্রাচীন রূপ। এরা আসলে কিভাবে কাজ করত? গিল্ড বা শ্রেণীপ্রথাকে আধুনিক কর্পোরেট কাঠামোর সাথে তুলনা করাটা বেশ প্রাসঙ্গিক। এগুলো শুধু সাধারণ ব্যবসায়ীদের আড্ডাখানা ছিল না, এরা ছিল রীতিমতো শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান। মানে এদের নিজস্ব নিয়মকানুন ছিল। হ্যাঁ, নিজস্ব নিয়মকানুন তো ছিলই, এমনকি নিজস্ব রক্ষী বাহিনীও ছিল। সবচেয়ে বড় কথা, এরা বাজারে পণ্যের দাম নিয়ন্ত্রণ করত এবং কারিগরদের স্বার্থ রক্ষা করত। এদের হাতে এত টাকা থাকত যে প্রয়োজনে খুদ রাজাকেও এরা ঋণ দিত। বাপরে, মানে একটা প্যারালাল ইকোনমি চালাতো এরা। রাজারা এদের ঘাটাতেন না? না, রাজারাও এদের সমীহ করে চলতেন, কারণ এই গিল্ডগুলোর মাধ্যমেই সাম্রাজ্যের কোষাগারে সবচেয়ে বেশি ট্যাক্স জমা পড়ত। আর এদের বাণিজ্যের পরিধি শুনলে অবাক হতে হয়। জল ও স্থলপথে বাণিজ্যের কথা বলছেন তো? হ্যাঁ, রোম, পারস্য, মধ্য এশিয়া, চীন এবং পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জের সাথে এদের নিয়মিত সামুদ্রিক বাণিজ্য চলত। এই বিপুল আন্তর্জাতিক বাণিজ্যের কারণেই গুপ্তযুগে স্বর্ণ, রৌপ্য ও তাম্রমুদ্রার এত ব্যাপক প্রচলন ঘটে। এখানে একটা প্রশ্ন মাথায় আসছে। অর্থনীতি এতটা শক্তিশালী হওয়ার পেছনে কি শুধু এই বাণিজ্যই দায়ী ছিল, নাকি শক্তিশালী মুদ্রা ব্যবস্থা? মানে কোনটা আগে, ডিম না মুরগি? দুটো আসলে একই ইঞ্জিনের দুটো চাকার মতো। একটা নির্ভরযোগ্য মুদ্রা ব্যবস্থা ছাড়া আন্তর্জাতিক স্তরে এত বড় মাপের বাণিজ্য করা প্রায় অসম্ভব। আবার বাণিজ্য থেকে বিপুল লাভ না এলে এত সোনার কয়েন বাজারে ছাড়াও সম্ভব নয়।
আচ্ছা। এখানে যে বিষয়টা সবচেয়ে আকর্ষণীয় তা হল বাণিজ্যের ফলে শুধু অর্থনীতিই চাঙ্গা হয়নি, বরং বাণিজ্যের এই পথ ধরেই ভারতীয় সভ্যতা ও সংস্কৃতি বিদেশে প্রসার লাভ করেছিল। টাকা পয়সা যখন প্রচুর আসে তখন মানুষের হাতে চিন্তাভাবনা করার মতো অফুরান্ত সময় তৈরি হয়। আমরা ইতিহাসে বারবার দেখেছি অর্থনৈতিক সমৃদ্ধি শিল্প ও সাহিত্যের পৃষ্ঠপোষকতার আসল জমিটা তৈরি করে দেয়। গুপ্ত যুগেও ঠিক সেটাই ঘটেছিল। সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হল সংস্কৃত সাহিত্যের সেই বিশাল বিস্ফোরণ। মানে কালিদাস রচনা করছেন শকুন্তলা, মেঘদূত, বিষ্ণু শর্মা লিখছেন পঞ্চতন্ত্র। সংস্কৃত ভাষার এই চরম বিকাশ কি গুপ্তযুগেই প্রথম শুরু হয়েছিল? না, সংস্কৃত ভাষা তো গুপ্ত যুগের আগেও ছিল, কিন্তু সম্রাটদের পৃষ্ঠপোষকতায় তা এই সময় চরম উৎকর্ষ লাভ করে। মৌর্য যুগে যেমন প্রাকৃত বা পালি ভাষা বেশি রাজকীয় আনুকূল্য পেয়েছিল, গুপ্তরা তেমনি সংস্কৃতকে তাদের রাজকীয় ভাষা হিসাবে গ্রহণ করেন। ও আচ্ছা, মানে ল্যাঙ্গুয়েজ অফ পাওয়ার হয়ে উঠেছিল সংস্কৃত। একদম। হরিসেন রচিত এলাহাবাদ প্রশস্তি এর একটা বড় প্রমাণ। তাছাড়া মহাভারত এবং বিভিন্ন পুরাণ মানে ভাগবত, স্কন্দ, মৎস্য, বায়ু এগুলো এই যুগেই চূড়ান্ত লিখিত রূপ লাভ করে। বৌদ্ধ ধর্মগ্রন্থ বুদ্ধচরিত খুব জনপ্রিয় হয়। সাহিত্য তো গেল, কিন্তু বিজ্ঞান? আমরা যখন গুপ্তযুগের কথা ভাবি তখন আর্যভট্ট বা বরাহ মিহিরের নাম সবার আগে আসে। আর্যভট্ট তো আর কোনো আধুনিক টেলিস্কোপ নিয়ে বসেছিলেন না। না, তা ছিলেন না। তাহলে তিনি তার সূর্য সিদ্ধান্ত গ্রন্থে সূর্য আর চন্দ্রগ্রহণের বৈজ্ঞানিক কারণ কিভাবে এতটা নিখুঁতভাবে ব্যাখ্যা করলেন? এখানেই গুপ্তযুগের বিজ্ঞানীদের আসল ম্যাজিক। যখন সারা বিশ্বের বেশিরভাগ মানুষ বিশ্বাস করত যে রাহু আর কেতু সূর্য বা চাঁদকে গিলে ফেলার কারণে গ্রহণ হয়, তখন আর্যভট্ট সম্পূর্ণ গাণিতিক মডেল ব্যবহার করছিলেন। মানে রীতিমতো অঙ্ক কষে। হ্যাঁ, তিনি প্রমাণ করে দিয়েছিলেন যে পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়লেই চন্দ্রগ্রহণ হয়। যদি আমরা বিষয়টিকে বৃহত্তর প্রেক্ষাপটে দেখি তাহলে বুঝতে পারব নালন্দা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানগুলো কিভাবে এই জ্ঞানচর্চার বৈশ্বিক কেন্দ্রে পরিণত হয়েছিল। এই নালন্দা বিশ্ববিদ্যালয়ের বিষয়টা সত্যি ইন্টারেস্টিং, কিন্তু আমার মনে হয় বিজ্ঞান আর অঙ্ক কেবল পুঁথিতেই সীমাবদ্ধ ছিল না। তারা এই জ্ঞানটাকে বাস্তবে প্রয়োগ করতে জানতেন। আপনি ওই লোহার স্তম্ভটার কথা ভাবছেন তো? হ্যাঁ, ঠিক ধরেছেন। একটু আগে আমি যে দিল্লির ওই রাস্ট ফ্রি লৌহস্তম্ভের কথা বললাম, আধুনিক মেটালার্জির যুগে বসেও ওটা একটা বিস্ময়। এত উন্নত প্রযুক্তি তারা কিভাবে আয়ত্ত করেছিল? ফসফরাস রয়ে গেছে। গুপ্ত যুগের কারিগররা লোহার নিষ্কাশনের সময় ইচ্ছে করেই হোক বা তাদের বিশেষ পদ্ধতির কারণেই হোক ফসফরাসটা বের করে নেননি। আচ্ছা, তারপর? এই ফসফরাস বাতাসের আর্দ্রতার সাথে মিশে লোহার ওপর মিসাওয়াইট নামের একটা খুব পাতলা কিন্তু অত্যন্ত শক্তিশালী প্রতিরক্ষামূলক স্তর তৈরি করে। এই স্তরটাই লোহাকে জং ধরার হাত থেকে বাঁচিয়ে রেখেছে। মাইন্ড ব্লোয়িং! মানে এটা নিছক শিল্প ছিল না, বিজ্ঞান আর শিল্পের এক অভূতপূর্ব সংমিশ্রণ। আর শুধু লোহা কেন, পাথরের কাজেও তো তারা ম্যাজিক দেখিয়েছেন। তিগওয়ার বিষ্ণু মন্দির, সাঁচি ও বুদ্ধগয়ার স্তূপ, দেওগড়ের দশাবতার মন্দির। হ্যাঁ, দেওগড়ের দশাবতার মন্দিরটা তো পিরামিড আকৃতির এবং সেখানে পৌরাণিক আখ্যান খোদিত আছে। ভিতরগাঁওয়ের ইটের মন্দিরও একটা দারুণ নিদর্শন। আবার ভাস্কর্যের দিকে তাকালে সারনাথের ধ্যানমগ্ন বুদ্ধ বা মথুরার দণ্ডায়মান বুদ্ধের মূর্তিগুলোর কথা ভাবুন। মূর্তির পেশি আর রেখা সাবলীলতা এতটা বাস্তবসম্মত যে মনে হয় যেন পাথর জীবন্ত হয়ে উঠেছে। ঠিক। সুলতানগঞ্জের তাম্রনির্মিত বুদ্ধমূর্তিও এর একটা বড় উদাহরণ। আর অজন্তা ও বাগগুহার যে ফ্রেস্কো বা গুহাচিত্র, সেখানে বাস্তবতার সাথে বিভিন্ন শ্রেণীর মানুষের জীবনে প্রতিফলন ঘটেছিল। কিন্তু এখানেই আমার একটা খটকা লাগছে। কী রকম? এই যে এত বড় বড় মন্দির তৈরি হচ্ছিল, দেবদেবীর মূর্তি গড়া হচ্ছিল, গুপ্ত রাজারা তো নিজেরা মূলত হিন্দু ধর্মের উপাসক ছিলেন, তাই না? মানে শৈব এবং ভাগবত ধর্ম। হ্যাঁ, তারা কট্টর হিন্দু ছিলেন। তাহলে এক হিন্দু শাসকের সাম্রাজ্যে নালন্দার মতো বৌদ্ধ মহাবিহার এতটা প্রসার পেল কিভাবে? তারা কি অবহেলিত হয়নি? তাহলে এর সামগ্রিক অর্থ কি দাঁড়াচ্ছে? এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। কিভাবে সম্পূর্ণ ভিন্ন ধর্মাবলম্বী হয়েও গুপ্ত রাজারা বৌদ্ধ মঠগুলোকে এতটা সমর্থন জুগিয়েছিলেন? আসলে তারা অত্যন্ত পরধর্ম সহিষ্ণু ছিলেন। মানে ধর্মান্ধ ছিলেন না? একেবারেই না। চীনা পরিব্রাজক ফাহিয়েনের বিবরণ পড়লে জানা যায় যে সেই সময়ে বৌদ্ধ ও জৈন ধর্ম ব্যাপকভাবে পালিত হতো। প্রশাসনেও ভিন্ন ধর্মাবলম্বীদের উচ্চ পদে নিয়োগ করা হতো।
এটা তো অনেকটা আধুনিক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ব্যবস্থার মতো শোনাচ্ছে, যেখানে শাসকের নিজস্ব ধর্ম থাকলেও রাষ্ট্র সকলের জন্য উন্মুক্ত। ঠিক বলেছেন। তবে স্টাডি মেটেরিয়ালে একটা দারুণ বিতর্কের কথা উল্লেখ করা আছে। ঐতিহাসিকদের একাংশ গুপ্তযুগকে হিন্দু ধর্মের নবজাগরণ বলে আখ্যা দিয়েছেন, কারণ অশোকের পর হিন্দু ধর্ম নাকি কিছুটা কোণঠাসা ছিল। হ্যাঁ, অনেকেই এমন দাবি করেন। কিন্তু আমাদের স্টাডি মেটেরিয়ালে তথ্য অনুযায়ী এই মতবাদ পুরোপুরি যুক্তিযুক্ত নয়। কেন বলুন তো? কারণ নবজাগরণ মানে হলো এমন কিছুর পুনর্জন্ম যা হারিয়ে গিয়েছিল। কিন্তু গুপ্তযুগের অনেক আগে থেকেই হিন্দু ধর্ম ধীরে ধীরে বিস্তার লাভ করছিল। গুপ্তযুগে এসে সেটা নতুন করে জন্মায়নি, বরং রাজাদের আনুকূল্য পেয়ে সেটা তার চূড়ান্ত বিকাশের স্তরে পৌঁছায়। দারুণ একটা পয়েন্ট। মানে বীজটা আগে থেকেই ছিল, গুপ্তরা শুধু গাছটাকে মহিরুহ বানিয়েছে। তাহলে সামগ্রিক চিত্রটা দাঁড়ালো এই শক্তিশালী অর্থনীতি, দুরন্ত বাণিজ্য, বিজ্ঞান ও শিল্পীর চরম উৎকর্ষ আর ধর্মচর্চার ক্ষেত্রে পরধর্ম সহিষ্ণুতা। হ্যাঁ, সবই নিখুঁত ছিল। তাহলে এমন একটা শক্তিশালী সাম্রাজ্য যাকে সুবর্ণযুগ বলা হচ্ছে, সেটা তাসের ঘরের মতো ভেঙে পড়ল কিভাবে? কোনো সুবর্ণযুগই চিরস্থায়ী হয় না। মৌর্য বা মুঘল সাম্রাজ্যের পতনের মতোই এর পেছনে মূলত রাজপরিবারের অন্তর্দ্বন্দ্ব, প্রাদেশিক অভ্যুত্থান এবং বৈদেশিক আক্রমণ দায়ী ছিল। বৈদেশিক আক্রমণ বলতে তো মূলত ওই হুনদের কথা বলা হচ্ছে, তাই তো? হ্যাঁ, কুমারগুপ্ত এবং স্কন্দগুপ্তের আমল থেকেই পুষ্যমিত্র এবং হুনদের মতো বর্বর জাতির আক্রমণ শুরু হয়। স্কন্দগুপ্ত ছিলেন শেষ শক্তিশালী সম্রাট। তারপর থেকেই সাম্রাজ্যের পতন শুরু হয়। স্টাডি মেটেরিয়াল থেকে দেখলাম ক্রমাগত যুদ্ধের ফলে গুপ্তদের কোষাগার শূন্য হতে থাকে, যার প্রমাণ মেলে সেই যুগের মুদ্রায় খাদের প্রাচুর্য থেকে। একদম ঠিক। আমি এটাকে আধুনিক যুগের ইকোনমিক ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতির সাথে মেলাতে পারি। সরকার যখন যুদ্ধে প্রচুর টাকা ওড়ায় এবং কোষাগারে সোনা। If these classes are adding value to your preparation, subscribe to the channel for regular exam focus, daily current affairs, PYQs, mock tests, and smart preparation strategies. থাকে না, তখন তারা মুদ্রায় খাদ মেশাতে বাধ্য হয়। যুদ্ধ কিভাবে একটা দেশের অর্থনীতিকে ভেতর থেকে ফোকলা করে দেয়, এটা তার একটা ধ্রুপদী উদাহরণ। নিখুঁত একটা তুলনা। রাজনৈতিক কাঠামোর দুর্বলতা এবং অর্থনৈতিক অবক্ষয় যখন একসাথে কাজ করে, তখন বড় থেকে বড় সাম্রাজ্য ভেঙে পড়ে। হুন আক্রমণ শুধু গুপ্ত সাম্রাজ্যকেই ধ্বংস করেনি, বরং ভারতের অর্থনীতির মেরুদণ্ডও ভেঙে দিয়েছিল। আর অর্থনীতি ধসে পড়তেই বুধগুপ্তের মৃত্যুর পর প্রাদেশিক সামন্তরা নিজেদের স্বাধীন ঘোষণা করতে শুরু করল। হ্যাঁ, ঠিক তাই। ইতিহাসের এই উত্থান পতনের গল্পগুলো সত্যি অবাক করার মতো। যদি পুরো আলোচনাটাকে এক জায়গায় নিয়ে আসি, আমরা দেখলাম কিভাবে রাজনৈতিক ঐক্য দিয়ে শুরু করে শিল্প, সাহিত্য, বিজ্ঞান ও বাণিজ্যের চরম শিখরে পৌঁছায় এই সাম্রাজ্য। এবং শেষ পর্যন্ত অর্থনৈতিক অবক্ষয় ও বৈদেশিক আক্রমণে সেই সুবর্ণ যুগের অবসান ঘটে। আমার মাথায় একটা দারুণ চিন্তা ঘুরপাক খাচ্ছে। কি সেটা? গুপ্ত সাম্রাজ্য যদি হুন আক্রমণের শিকার না হতো এবং তাদের অর্থনীতি যদি ওইভাবে ভেঙে না পড়ত, তাহলে কি হতো? আর্যভট্ট বা বরাহমিহিরের মতো বিজ্ঞানীদের হাত ধরে কি ভারতেই ইউরোপের বহু আগে কোনো গ্লোবাল সায়েন্টিফিক রেভলিউশন বা বৈশ্বিক বৈজ্ঞানিক বিপ্লব শুরু হতে পারত? এটা সত্যি একটা মারাত্মক সম্ভাবনা। ইতিহাস হয়তো অন্যরকম হতে পারত। এই সম্ভাবনাটি সত্যিই আমাদের গভীরভাবে ভাবিয়ে তোলে। আজকের এই বিশ্লেষণে অংশ নেবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। যারা শুনছেন, আশা করি গুপ্ত সাম্রাজ্য নিয়ে আপনাদের একটা নতুন দৃষ্টিভঙ্গি তৈরি হলো। দেখা হবে পরবর্তী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে।